ওরে আমার কি হলো রে, আমি তো আর বেশি দিন নেই রে। ওরে ও গুলটে, ও গুলটে, আর কতদিন আছো কিছু বলেছে পিসিমা? ওরে মুখ পোড়া, ওরা এসব বলে না রে, যখন তখন এসে নিয়ে যায় রে। গুলটে মামা, ও গুলটে মামা, আরে গুলটে গুলটে ই মা, এ কি হয়েছে পিসিমার গুলটে মামা? ও ও তোরা এসেছিস? শোন শোন রে, তোরা আমার গুলটেকে একটু দেখিস রে। কেন, তুমি কোথায় যাচ্ছ পিসিমা? উপরে। মানে? কাল রাতে নাকি পিসিমার কাছে জমদূত এসেছিল। এই বাড়িতে? হ্যাঁ, ওই তো পাশের ঘরে। আচ্ছা, বাড়ি চিনলো কেমন করে? ওরে জমদূত সব চেনে, যাকে যখন নেওয়ার সময় হয় তখন ওরা ঠিক বাড়ি চিনে চলে আসে। কবে নেবে কিছু বলেছে? না না, তবে একবার যখন দেখা দিয়েছে তখন আর আমি আর বেশি দিন নেই রে, আমি আর বেশি দিন নেই। জমদূতটা ঢুকলো কেমন করে? দরজা তো বন্ধ ছিল। ওরে মুখ পোড়া, ওরা হাওয়ায় মিশে ঢুকে পড়ে। চলে গেছে তো? ধুর, যত সব লক্ষ্মী ছাড়াগুলো এক জায়গায় হয়েছে। পিসিমা তুমি চিন্তা করো না, আমরা আছি। এই জমদূতের কেসটা কি রে? বাবা বলে উপরে যাওয়ার সময় হলে যমরাজ ওর দুধকে পাঠায় নেবার জন্য। তাহলে পিসিমাকে নিল না তো? মনে হয় আগে একবার চেক করতে এসেছিল, বাড়িটা চিনে গেল। শোন, এখনই পিসিমা উপরে চলে গেলে আমি চাপে পড়ে যাব। তার থেকে বরং পিসিমাকে কদিন তোদের বাড়িতে গিয়ে নিয়ে রাখ পাঁচু। হ্যাঁ রে, জমদূত এসে দেখবে পিসিমা বাড়ি নেই, ব্যাস প্রবলেম মিটে যাবে। 4-5 দিন এসে ঘুরে গেলে দেখবে হাল ছেড়ে দিয়েছে, তারপর অন্য কাস্টমার ধরতে চলে যাবে। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন হয় কিনা বাবাকে আগে জিজ্ঞেস করি। দুম করে আমাদের বাড়ি নিয়ে চলে যাওয়া ঠিক হবে না। তুই এত স্বার্থপর পাচু? এই পিসিমা তোকে কত লাউ চিংড়ি রেঁধে খাইয়েছে, আর তুই কিনা? চিংড়িগুলো তো সব তুমি খেয়েছো। ওজন সিরিয়াস কথার মাঝখানে চিংড়ির খোঁটা দিবি না বলে দিলাম। যাক, তোদের কিচ্ছু করতে হবে না, আমি বরং তীর্থে চলে যাব। গুরুদেব বলেন তীর্থযাত্রায় থাকলে যমরাজও কিচ্ছু করতে পারে না। তীর্থযাত্রার খরচা কে দেবে? ওরে তোকে সেসব ভাবতে হবে না, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আজ থেকে আমি আর রান্না বান্না করব না, দেখি দেখি তোকে কে খাওয়ায়। আমি ওই জমদূতটাকে ছাড়বো না, এই আমি বলে দিলুম। কিছুই করলো না, খামোখা আমার খাবারের 14টা বাজিয়ে চলে গেল। আমি আমার বাবাকে তাও একবার বলে দেখছি পিসিমা। আমার ঠাকমার বেলায় শুনেছিলাম স্বয়ং যমরাজা এসেছিল। তখন হয়তো এমন দুধ সিস্টেম স্টার্টিং হয়নি। যমরাজা স্পেশাল কেসেই নিজেই আসে, অন্যদের বেলায় দুধ পাঠায় দেয়। নড়া, আমার পিসিমা তোর ঠাকুমার থেকে স্পেশাল, বুঝেছিস? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঁচু আসুক আগে। ওই তো পাচুদা আসছে। বাবার থেকে সব জেনে এসেছি, নো চিন্তা। কি বললো কি তোর বাবা? বাবা বললো যে জমদূত আসে ঠিকই, তবে এসে তো ফাঁকা হাতে ফিরে যায় না। ঘরের থেকে জিনিসপত্র ঝেড়ে দেয়? আরে না না, যার জন্য আসে তাকে নিয়েই ফেরে। তবে পিসিমাকে নিল না তো? বাবা বললো পিসিমা হয়তো দুঃস্বপ্ন টপ্ন দেখেছে, অনেক সময় পেট গরম হলে মানুষ এমন উল্টো পাল্টা স্বপ্ন দেখে। তবে পিসিমা যখন ভয় পেয়েছে তখন বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিয়ে দিও। ব্যাস, তোর বাবা ঝোপ বুঝে কোপ মেরে দিল। সুযোগ পেলেই পুজো ঢুকিয়ে দেওয়া ষষ্ঠী পুরোহিতের অভ্যেস হয়ে যাচ্ছে। মোটেও না, বাবা ভালোর জন্যই বলেছে, যাতে পিসিমার মনের ভয়টা কাটে। যমদূতের ভয় খায় না এমন মানুষ আছে নাকি? সেটাই তো দেখছি, জমদূতের ব্যাপারটা যে এত সিরিয়াস টাইপের হবে সেটা জানতাম না। এখন তো জানলেন, আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। আপনি যে হারে ঠ্যাঙানি খান রোজ নিয়ম করে,
জমদূতের নজর যখন তখন আপনার উপর পড়তে পারে। তুইও সাবধানে থাকিস নরা। জমদূত যখন আমাদের এলাকায় একবার ঢুকে পড়েছে, তোর দোকানে এসে চাও খেতে পারে। সে আসুক, সে তো আর আপনার মতো না পয়সা দিয়েই চা খাবে। স্বয়ং যমরাজের দুধ বলি কথা। নরা, এই শান্তি 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 গুলটে মামা। নরা, আর না, বারবার তোর এই খোঁটা আমি আর নেই শুনুঙ্গা। তোর সব ধার का টাকা পয়সা हम फेरत दूंगा। ये है गुलटे, ये गुलटे का एक बापेर बात। चलिए आए पांचू, और नहीं थाकूंगा। যাক গুরু, জমদূত থেকে কেস কোন দিকে ঘুরে গেল? পাঁচ নয় আর ক্ষমতা হবে নে, বাদ ঝাড়তেছে 5,000। উনি ধার মিটয়ে দিলে নাও গাছ খাড়া হয়ে দাঁড়ায় পড়বে। হরি বল। গুলটা মামা হিন্দিতে ডায়লগ ঝেড়ে নিজেই এখন চাপ খেয়ে গেছে। চুকার ঘরে শত্রু বিম্বিষণ। ওটা বিভীষণ, বিভীষণ হবে গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? বিম্বিষণ বিভীষণের থেকে একটু বেশি বড় শত্রু ছিল, জানিস? কোন ঘরের কোন ঘরের? চুপ করতে ভেন্ডি। এদিকে গুলটে মামার পিসিমার এই অবস্থা, জমদূতের ভয় খেয়ে বসে আছে। ওদিকে তুমি হুট করে নরাটাকে অত বড় কথা বলে দিয়ে আসলে। টাকা দিতে না পারলে কি হবে বলো তো? কি আবার হবে? আবার ধারে চা খাবে? পাঁচু, ঘোতনটাকে চুপ করতে বল, নয়তো আমি ওর ঘাড়ে জমদূত হয়ে চাপ। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? জমদূত কোথায়? আমার মাথায়। এদিকে সন্তরা। গুলটে মামা, যদি ধরা পড়ো না। চুপ কর, নো ধরা পড়ুঙ্গা। তোরা শুধু নাটকের ড্রেসটার একটু ব্যবস্থা করে দে। কি জানি এবার আবার কি হয়। গুলটে মামা। यमराजा की जय। গুলটে মামা। হ্যাঁ, এত রাতে মানে কথা কোন উজবুক এলো? মানে কথা চোর ডাকাত না তো? হ্যাঁ, রাত বিরেতে। এই মানে কথা রাত বিরেতে আপনি কে? যমরাজের দূত তোকে लेते आया है। মানে কথা কোথায়? উপরে, তোর সময় হয়ে গিয়া। উপরে চল চল চল। বহুত পাপ कर्म करिए है তুই। गुड़े फजल मिठाता है, যমরাজ রাগ গিয়া। কি মানে কথা এসব কি বলছেন? এবার আমার কি হবে মানে কথা? তুই আর बचबी नहीं, खाटे শুয়ে পড় গিয়া। আমি তোকে নিয়ে যাऊंगा। কি না মানে কথা আমায় ছেড়ে দিন। মানে কথা আমি এখন উপরে যেতে চাই না। যমরাজ কা আদেশ হয়। বাঙালির এক কথা, ভালো কথায় যাবি কিনা বল। মানে কথা আর যদি না যাই? তাহলে কিছু খরচা পানি দিতে হবে। এই মানে কথা যমরাজ্যে ও এসব কালচার ঢুকে গেছে। 500 লাগবে। মানে কথা কিছু কম করা যায় না? दम नहीं चलेगा, फिक्स रेट है। ऊपरेर क्लार्कকেও দিতে होगा, খাতা থেকে নাম কাটাতে होगा। তারপর চিত্তগুপ্ত সাহেবেরও কিছু পার্সেন্ট আছে, নয়তো ওই বেটা ঝামেলা করবে। আমার মাত্র 50-100 থাকবে। আরে মানে কথা ঠিক আছে, এখন তো বাঁচি, দাঁড়া টাকা আনছি। সর্বনাশ করেছে। মানে কথা এই নে। দে।
এই তো তোর মুখটা কেমন অন্যরকম লাগছে যেন। জয় গুরু, বৌনি হলো। মানে কথা, এই শোন, কইতাছে কি একটু কম সম করুন যায় না জমদূত বাবু? না, এক রেট ছোলা গোবিন্দ দিয়েছে, 500 ইজ 500। আপনি দেখতেছি ইংরেজিও জানেন। এ মানে আমাদের সব জানতে হয়, বিদেশি তুলতে গেলে ইঞ্জিনিও জানতে হয়। ঠিক আছে 500ই দিমু, কিন্তু জ্যোতিষী কইছিল আমার আয়ু 99 বছর। এই বাজেটে যমরাজা সবার আয়ু কমিয়ে দিয়েছেন। আচ্ছা সিনিয়র সিটিজেন গো জন্য ছাড় দেয় নাই কিছু? মানে শুধু লেডিস সিটিজেনদের 150 বছর ছাড় দিয়েছে। আমার হাতে সময় নেই এখন, অনেক কাস্টমারের কাছে যেতে হবে। টাকা ছাড়ুন, নয়তো। না 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 না, ঠিক আছে আমি দিতাছি। কতদিন পর এমন চিকেন পাপ খাচ্ছি রে। পাপ না গুলটে মামা, এটা চাপ, চিকেন চাপ। তুমি যে বললে টাকা পেলে আগে নড়াদার ধার মেটাবে। আরে ঘটনা রে, 1 প্লেট বিরিয়ানি সাটিয়ে তারপর তো সব মনে পড়লো, তাই না? নো চিন্তা, আজ রাতে বেরিয়ে আবার কালেকশন করে ফেলবো। পিসিমা, তোমার জন্য সব হলো গো। আরো 2-3 প্লেট বিরিয়ানি দিয়ে যাখো গা। মনটা বড় অস্থির লাগতাছে রে, বুঝছস? তাই তোর দোকানে আইয়া একটু বইলাম রে নরা। মানে কথা, কর করে 500টা টাকা কাকে দিলাম বুঝতেই পারলাম না। এই কারণে তাও তো আপনারা আমার দোকানে এলেন গজা বাবু, গোবিন্দ বাবু। সরুন গুলটা মামার অবস্থা খারাপ, সরে যান। এই গুলটি মামাকে আগে বসা। আমি আর নড়তে পারছি না রে। এ কি আপনার এমন অবস্থা কে করেছে গুলটে বাবু? গুলটে মামা 5 প্লেট বিরিয়ানি আর 10-12টা চিকেন চাপ সাটিয়েছে দাদা। মানে কথা, আমাদের মনে হয় এখন উঠতে হবে গজা বাবু, শান্তি কোথাও নেই। শান্তিটাকে তো দেখলাম ব্যাগ হাতে করে বাজারে যাচ্ছে। গুলটা মামা একদম বম ঝেড়েছে। সত্যই কইছেন, আর এখানে থাকুন যাইব না গোবিন্দ বাবু, গন্ধে ভূত পালাইব। চলেন। আসি রে নরা, মানে কথা, পরিবেশ দূষিত হয়ে গেছে একেবারে। দিলেন তো গ্যাস ছেড়ে আমার দুজন জাদরেল কাস্টমার নষ্ট করে। রে, তোর ধারের টাকার ব্যবস্থা হয়ে গেছে। এত টাকা আপনি কোথায় পেলেন বলেন দিনি? মানে নরদা, ওরে বাবা রে, ও বাবা গো, পেয়ে গেছে, খুব পেয়ে গেছে। কেসটা কেমন সন্দ নাক দেশে পাঁচু ভাইপো। নরদা তুমি কাউকে বলো না, গুলটে মামা না। গুলটে মামা ওরে বাবা রে, ও বাবা গো, এই নিয়ে 28 বার। ও বাবা, খবরদার। ওরে বাবা রে, বেরিয়ে গেল রে। এটা আবার কে? আমি জমদূত। আমার কাছে কোনো টাকা নেই, দেখছেন না, গামছা ভরা, পকেটও নেই। তাই বুঝি? চল আমার সঙ্গে। এই যে হুজুর নিয়ে এসেছি, এটাই সেই কাল কুষ্টি অকাল মূর্খ পাপিষ্ট ব্যক্তি। একে ওর এই অবস্থা কেন? হুজুর, চাপে ছিলাম, মাঝপথ থেকে তুলে এনেছে। তাড়াতাড়ি বলুন, আমি আর পাচ্ছি না। বেশ করেছে, এত বড় সাহস তোর, লোকজনকে ভয় দেখিয়ে আমার নামে টাকা তুলছিস। কি স্যার, আপনাকে কে খবর দিল? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও করবো না। সবটা বদ হজম হয়ে গেছে স্যার, হজম করতে পারিনি। কঠিন অন্যায়,
তোর বিচার হবে। ঠিক আছে স্যার, আগে স্যার আমাকে একটু হালকা হতে দিন, আর পারছি না স্যার চাপতে, ট্যাঙ্কি খালি করতে দিন স্যার। চিত্রগুপ্ত, ও কি চাপার কথা বলছে? দুর্গন্ধযুক্ত মলমূত্র হুজুর। বাতাসে কেমন জ্বালানোই একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, থাকা যাচ্ছে না হুজুর, আর থাকা যাচ্ছে না। ওকে এখনই ছাড়ুন হুজুর, নয়তো রাজসভা দূষিত হইবে। নিয়ে যাও ওকে, বইকালে বিচার বসবে। চল চল বেটা, চল চল, পচা গন্ধ পাপিষ্ঠ। ওরে বাবা রে! উফ, এতক্ষণে শান্তি পেলুম রে ভাইটু। নে, এবার ওই দিঘিতে চান করে কাপড় চোপড় গুলো পরে নে। ওরে বাস, নতুন জামা কাপড় দে দে দে। গুলটে মামা। ওটা কিসের প্রাসাদ রে খোকা? দেখি আমি খোকা না, সিনিয়র লেভেলের জমদূত, সম্মান দিয়ে কথা বলে দিচ্ছি। বেশ, আমাকে ওই প্রাসাদে নিয়ে চল। দেখি না, ওটা যমরানীর মানে যমরাজের বউয়ের মহল, ওখানে যাওয়া বারণ। হাহ, এত দূর যখন এলাম, যমরানীকে দেখবো না? আমি যাবই যাবই। গুলটে মামা। সর্বনাশ, আমি এখনই গিয়ে যমরাজাকে খবরটা দিই, নয়তো আমার চাকরি চলে যাবে। লজ্জা লাগে না তোমার? যমরাজা হয়েছে, যমরাজ্যে এখনো টিভি চালু করতে পারলে না। হুঁ, একটা সিরিয়ালও দেখতে পাচ্ছি না। মানে গিনি, পৃথিবী থেকে এত দূরে তার লাগানো যাচ্ছে না। আমি এসব কিচ্ছু জানি না। 2 দিন সময় দিলাম, এর মধ্যে আমার ঘরে টিভি ফিট না করে দিলে তোমার মুন্ডু আমি ফাটিয়ে দেব। স্টপ স্টপ! কি বিপদ, তুই এখানে কি করে এলি? ওই, তুই কে রে? মানে আমি গুলটে বৌদি, মানে একদম চিন্তা করবেন না, আমি পৃথিবীতে গিয়ে হাবলুদাকে বলে কেবিল লাইনের ব্যবস্থা করছি। তাহলে এক্ষুনি যা। একই না গিন্নি, ওর বিচার হবে। এত বড় সাহস, আমার মুখের উপরে কথা! বাবা বৌদি, যমরাজা আপনাকে হেব্বি ভয় খায় তো? হাহা, সবাইকে বলতে হচ্ছে যমরাজা বউকে ভয় খায়। এই না না না, কি বিপদ! এই তুই পৃথিবীতে ফিরে যা, খবরদার কাউকে বলবি না এসব। ঠিক আছে, বলবো না, তবে আমি যমরাজ্যে কেবল লাইন ঢোকাবো কিন্তু। টোটাল ব্যবসা আমার, বৌদির জন্য শুধু ফিরি। 10-12টা টিভি আনবি সঙ্গে। ঠিক আছে বৌদি, 36 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড কালার টিভি নিয়ে আসবো। হাহা, যমরাজকে 10,000 অ্যাডভান্সিং করতে বলুন। ওই, ওকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। এই চল, টাকা নিয়ে বিদায় হ দেখি, কি বিপদ। ইয়াহু, 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 ইয়াহু। এই কি কাণ্ড, তোকে আমি ছাড়বো না আজকে, তোকে আমি ছাড়বো না। কোথায় কোথায়? ও গুলটে মামা, ও গুলটে মামা। কে কি তোরা? মা, সকাল হয়ে গেছে। এই যে চালুদা, আপনার বিরিয়ানিতে ভেজাল ছিল, ওটা খেয়েই তো আমার। তো ছাড়া খাবার খেয়ে অচল টাকা দেওয়া? ধরুন দ্বারকা বাবু, ধরুন দ্বারকা বাবু, ধরুন। ওই আমাকে অচল টাকা দিয়েছিল, 500 টাকার নোটটা অচল। কি কাণ্ড, অচল নোট বাজারে ছাড়ছো তুমি? প্রমাণ সূত্র ধরেছি এবার। কি? আমি না, এই নোটটা মনে হচ্ছে ঝোলা, মানে গোবিন্দ বাবু দিয়েছিল। যা, কি বলছিস? গোবিন্দ বাবু তোকে অচল নোট দিয়েছে? সেটা আবার কেমন করে? না, গজকাও দিতে পারে, মানে দুজনকেই ভয় দেখিয়েছিলেন তো। আমি পালাই রে পাচু। ধরুন ধরুন, ওটাকে ধরুন। যা, উল্টে মামা পুরো কেস খেয়ে গেল। Come on!
আরে সবাই হতচ্ছাড়াটা নিজে নিজেই চুবনি খাচ্ছে। হ্যালো, তার মানে হইল গিয়া আপনার নোটটাই অচল আছিল গোবিন্দ বাবু। মানে কথা ওই জমদূতের হিন্দি কথা শুনেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। হ্যাঁ, হ্যালো, আমার বালিশের নিচে একটা অচল 500 টাকা ছিল, গরম ঝোলা গুড়ে মানে কথা ওই নোটটা পড়ে গেছিল, নাম্বার টাম্বার সব গুড়ে উঠে গেছিল, কেউ নিচ্ছিল না, তাই ভাবলাম চালিয়ে দি। আমারটা তো আসলই আছিল। মানে কথা হতচ্ছাড়াটার কাছ থেকে ডবল টাকা ফেরত নিন, বুঝলেন? হ্যালো, মানে কথা রাখছি। হতচ্ছাড়াটা যে নিজে জমদূত হয়ে যাবে আমি এটা ভাবতেও পারিনি রে। জমদূতের দেরেজ ভাড়া নিয়েছিলে না, যদুদা 1000 টাকা চেয়েছে। গজাদাও বলেছে ও নাকি তোমাকে 1000 টাকা দিয়েছিল, ফেরত দিতে হবে। ওরে বাবা রে, রেস্টুরেন্টের চালুদাও 1000 টাকা চেয়েছে, 500 টাকা নাকি ক্ষতিপূরণ বাবদ। আমি আর জমদূত হব না রে ভাইটুকু। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জ্যান্ত মানুষ। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, গুলটে মামা, গুলটে মামা। না না না, কিছুতেই না, এভাবে থাকা যায় না। ছি ছি ছি, রানী রাত্রি শেখেনি, বুলবুলিতে ধান খেয়েছে, বাজনা বাজাবে কিসে? না না না। ও গুলটে মামা, তোমার কি হলো বলো তো? সেই কখন থেকে ভুলভাল বকছো। হোয়াট ভুলভাল? হোয়াট ইজ ভুল অ্যান্ড ভাল? লজ্জা লাগে না তোদের? না তো। না, তোকে বারবার বলেছি সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না। আহা, সিরিয়াস কথাটা কি সেটা তো বলো গুলটে মামা। এটা কি কাল? বিকাল। এই জন্যই তো বলছি, লজ্জা লাগে না তোদের? নিজেরা প্রত্যেকটা এত বড় সাইজের পোল্ট্রির ক্যালটাবুলাস হয়েছিস। হোয়াট ইজ কাল এটা? শীত না গ্রীষ্ম? হাফ শীত হাফ গ্রীষ্ম। ইয়ে মানে শীত আর গরমের জয়েন্টিং কাল। পুরো কোল্ড কালটা চলে গেল। আমাদের আনুয়াল পিকনিকটা করতে পারলি না? জয় গুরু, এর জন্য এত খচে গেছো? ও অ্যানুয়াল মানে বার্ষিক। বর্ষাকালে না রে ক্যালটাবুলাস। আমরা তো কখনো ঠেক থেকে এমন পিকনিক করিনি। করিনি তো কি হয়েছে, এবার থেকে হবে। দরকার হলে প্রতি সপ্তাহে একটা করে আনুয়াল পিকনিক করব। জয় গুরু। সপ্তাহে কি করে হবে? আনুয়াল তো বছরে একবার হয়। আমাদের তো আগের বছরগুলো মিস হয়ে গেছে, সেগুলো করতে হবে তো। প্লাস এই বছরের আনুয়াল টাইমটা চলে যাচ্ছে, সেটাও করতে হবে। উফ, কত পিকনিক হবে বল দেখি। জয় গুরু, পিকনিকে কারা কারা যোগ দেবে? কেন? আমরা 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 4 জন। না মানে সঙ্গে নরা থাকবে আর ঢিলাকে বলবো। তারপর চালি, পেলা, পটলা, গজন, গেঁটে সবাইকে ডাকবো, বুঝেছিস? দারুণ হবে। চাঁদা কত করে নেবে? 100 টাকা করে নিয়ে নিবি সবার কাছ থেকে। যাক কেলো, আমি তাহলে নেই। আমিও না, এত টাকা বাবা দেবে না। লজ্জা লাগে না নির্লজ্জ ক্যালটাবুলাস? বাবার টাকায় পিকনিক করিস? এই তাহলে আমরা টাকা কোথায় পাবো? ওরে পাঁচুরে, তুইও যে দেখছি দিনকে দিন একেবারে বিগ বাজেটের বলদ হয়ে উঠছিস। মেম্বাররা টাকা দেবে না। মানে আমরা 4 জন ফ্রি? ইয়েস, চাঁদা দেবে বাকিরা। কালেকশন কর। জয় গুরু। এই মেনু কি হবে গো গুলটে মামা? লো বাজেটের পিকনিক তো, খাসি ঢোকাবো না, বুঝেছিস? মুরগির ওপর জোর দেব। সকালে নড়ার চার সঙ্গে চিকেন পাকুড়া, দুপুরে প্লেন মেনু, ফ্রাইড রাইস আর ওই বেগুনি আর চিলি কিচেন। এই চিলি চিকেন। আরে ওই একই হলো, ওই মানে ওই চিকেন। পাতলা করে মুরগির মাংসের ঝোল, তারপরে মুরগির ঠ্যাংগুলো দিয়ে ঠেংড়ি কাবাব করে দেবো। তারপর ব্যাস 100 টাকায় এত কিছু করা যাবে না গুলটে মামা। বাট করা যাবে না, আলবাত যাবে। নরাকে নিচ্ছি, নরা চা দেবে আর হারুদাকেও নিয়ে নিতে হবে। হারুদা মুরগি দেবে। রান্নার ঠাকুরকে নিবি, পয়সা নেবে না। যারা যারা যা কিছু দেবে সবাইকে পিকনিকে নিয়ে যাবি, ব্যাস। জয় গুরু। পোল্ট্রির কাজ ফেলে হারুদা আমাদের সঙ্গে পিকনিকে যাবে? ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, বুদ্ধি খরচা করলে আলবাদ যাবে। হারুদাকে আমাদের পিকনিকে সভাপতি করে নিতে হবে, বুঝেছিস? আর বুকে একটা ব্যাচ পরিয়ে দিবি, দেখবি হারুদা নাচতে নাচতে যাবে। পিকনিকে আবার সভাপতি হয় নাকি?
পিকনিক পতিত হয়, সেটাই হবে। বেশি বকিস না, এটাই ফাইনাল। চল এবার নড়ার কাছে, ওকে রাজি করাতে হবে, দেরি করা যাবে না। কামান কামান। যা বাবা, উঠলে হয়তো ঘুমাতে যাই। আমার তো মনে হচ্ছে আপনাদের এই অ্যানুয়াল টাইপের পিকনিক এবছর আর হচ্ছে না গুলটে বাবু। কেন? আগামী 24-25 বছর পর হোলিও হতে পারে। মানে কেন রে নরা? আনুয়াল মানে 1 বছর, সেটা তুই জানিস না? তোর ছেলে ভুলেও স্কুলে আনুয়াল পরীক্ষা দেয় না? সে দেবে না কেন? তাহলে তুই 25 বছরে একবার আনুয়াল আসবে বলছিস কেন? সে কি আর সাদে বলতেছি গো গুলটে বাবু। এই ধরি আমি না হয় বেশি করে জল মিশিয়ে দুধ চিনি সারা চা ডোনেটিং করে দেব, কিন্তু আপনার হাড়ু মুরগি দেবে বলে মনে হচ্ছে না। কেন? হারুকে পিকনিক পটি করে নিয়ে যাব, তাও দেবে না? না, মুরগি এখন 200 টাকা কেজি দরে বিকোচ্ছে। আপনার পিকনিক প্রতি হতে গেলে হারুবাবুর পোলট্রির যা দুর্গতি হবে, তারপর আর ওনারে খুঁজে পাওয়া যাবে না। বলছো কি নরদা, মুরগির মাংস 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? তালি আর বলতেছি কি গো, আমাদের তো কেজি কেজি মুরগি লাগবে না, ওই 800-900 গ্রামই হয়ে যাবে। আপনি যা মেনু বানাইছেন তাতে কম করে 30 কেজি মুরগি তো লাগবেই। মানে যদি হালকা মুরগি নি, মানে ধর ডিম ছাড়া। মানে ওরে ক্যালটা বুলাস, পেটে ডিম শুদ্ধ ওজন করলে মুরগির কেজি বেড়ে যায় না। হারুদাকে বলতে হবে ডিম ছাড়া হালকা মুরগি দিতে। জয় গুরু। সে আপনি বলে দেখেন গে, তবে আমার মনে হয় এর থেকে আপনি নিজে একখান মুরগি কেনেন, তারপর সেই মুরগির ডিম ফুটে যখন অনেকগুলো বাচ্চা কাচ্চা বের হবে, তখন না হয় অ্যানুয়াল পিকনিক করতে পারেন, এতে সকলের না বাসে। নড়া, একবার যখন ডিলেকিয়ার করে দিয়েছি অ্যানুয়াল পিকনিক হচ্ছে, তখন আমরা করুঙ্গাই করুঙ্গা। চল পাঁচু। কোথায়? হারুদার কাছে। হারিপাপ হারিপাপ। যা বাবা। ছাগলের শিং দিয়ে উনি বানাবেন সিঙ্গারা। হরি বল। জানতাম হারুদা রাজি হবে না। দূর, আমাদের পিকনিকটাই হলো না। আচ্ছা গুলটে মামা, নিরামিষ পিকনিক করলে হয় না? এই ধরো মুড়ি ঘন্ট, তেলাপিয়া মাছের ঝোল, কাতলা মাছ, শুক্তো, তারপর আলু সেদ্ধ আর ভাত। এটা আবার নিরামিষ খাবার কি করে হলো? শুক্তো আর আলু সেদ্ধ ভাত তো আছে, যারা নিরামিষ খাবে না তাদের জন্য তো মাছেরও ব্যবস্থা থাকবে। মাছ কম লাগবে তাহলে। সবাই তখন মাছ খাবে, আলু সেদ্ধ ভাত শুধু তুই খাবি। স্টপ স্টপ, এত বাজে বকিস না। পিকনিকে নাকি আলু সেদ্ধ ভাত? শোন, মুরগির যখন দাম বেশি, তাহলে ভাবছি পাঠার মাংস করে দেবো। পাটার কেজি কত জানে গুলটে মামা? 800 টাকা কেজি। ওরে 200 টাকা করে 50 পিস মুরগির দাম কত হয় বল দেখি? 50 দুগুণে 5000। না না না, 10,000 টাকা গুলটে মামা। আর একটা পাঠার দাম 800 টাকা বললি তো? আরে দূর, একটা পাটার দাম 800 টাকা না, 1 কেজি পাটার মাংসের দাম 800 টাকা। তাহলে পুরো 1 কেজি সাইজের একটা গোটা পাঠা কিনে নিলেই হলো। 1 কেজির একটা পাটা দিয়ে এত জনের হবে নাকি? বড় দেখে পাঠাটা কিনবে, তাহলেই হবে। গুলটা মামা কি জয়। না না, এত বড় 1 কেজির পাটা পাওয়া যাবে না গুলটে মামা। ধুর, আমাদের গলতপুরে দেখছি কিছুই পাওয়া যায় না। মনটাই খারাপ হয়ে গেল। দূর, ভাল লাগে না। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি অত ভেঙে পড়ার কিছু হয়নি। পিকনিক যখন হবে বলেছি তখন হবে। যা দেখি, এবার অনেক রাত হলো, বাড়ি যা। আমাকে আজ রাতটা একটু ভাবতে দে। একটা সামান্য মুরগির জন্য আমাদের অ্যানুয়াল পিকনিকটা লাটে উঠতে বসেছে। নাহি, কভি নাহি। মুরগি আমি জোগাড় করবই, মুরগি আমি জোগাড় করবই, জোগাড় করবো। ও চিঙ্কুমণি, তুই কোথায় গেলি রে? ও চিঙ্কুমণি, কেন তুই পুকুরে সব দিলি রে? ও চিঙ্কুমণি।
তোমার কি হারাইয়াছে পথিক? চিঙ্কুমণি, সে কে পথিক? আমার একমাত্র পোষা মুরগি। এই মাত্র পুকুরে নেমেছিল চান করতে, আর উঠছে না। ওর পেটে 10-12টা ডিম ছিল, তাই ভারী হয়ে গেছিল, জলে ডুবে গেছে। চিঙ্কুমণি রে। তাই বুঝি? আমি পুকুর দেবতা, আমার পুকুরে ডিম শুদ্ধ মুরগি ডুবেছে। ছি 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 ছি, আমি তো নিরামিষ খাই। দাঁড়াও দেখি। দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি কিনা? না, এটা তো জেন্টস মুরগি। ঠিক আছে, এটা কি তোমার? না, এটাও না। চিঙ্কুমণি হালকা হলুদ রঙের ছিল। ঠিক আছে, দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি? হ্যাঁ পুকুর দেবতা, এটাই তো আমার চিঙ্কুমণি। চিঙ্কুমণি রে। বাহ, তোমার সততায় আমি মুগ্ধ পথিক। আমার পুকুরে দেখছি 50-60টা মুরগি পড়েছে। আজ থেকে এই সব মুরগি তোমার। দেখে কোমরের কন্টিলিভার হাটটা মনে হচ্ছে আবার গেছে। ও বাবা গো, ও বাবা, গেলুম রে। গুলটা মামা, গুলটা মামা, পিকনিক হচ্ছে। ইয়াহু! হোয়াট? মুরগি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কোথায় কোথায়? পাঁচুর ছোট কাকা। আরে বিন্নি, উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। ইয়ে মানে পাঁচুর ছোট কাকা এসেছে। হোয়াট পিকনিক আর হোয়াট পাঁচুর ছোট কাকা? হোয়াট ইজ সম্পর্ক? সম্পর্ক আছে গুলটা মামা। কাল রাতে পাঁচুর মুখে আমাদের দুঃখের কথা শুনে বলল উনি নাকি আমাদের মুরগির ব্যবস্থা করে দেবেন। কি শুনছি রে পাঁচু? ওরে বাবা রে, তোর ছোট কাকা এত 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 ভালো, আগে জানতাম না তো। থাক থাক থাক, এত নাটক করতে হবে না গুলতে মামা। চলো, ছোট কাকা ডাকছেন আমাদের। ছোট কাকার কথা শুনতে হয়, চল। আরে দেরি করিস না। গুলতে মামা। ঘন্টি পাহাড়। হ্যাঁ গুলটে, খুব সুন্দর জায়গা। পাঁচুর মুখে যখন শুনলাম তোমরা পিকনিক করতে চাইছো, তখন তোমরা না হয় ঘন্টি পাহাড়ে চলে যাও। ওখানে আমার একটা ডাক বাংলো খালি পড়ে আছে। চাকর হরিপদ সব ব্যবস্থা করে দেবে। পায়ের ধুলো দিন ছোট কাকা। আমাকে তুমি আর ছোট কাকা বলো না, তুমি আমার থেকে বয়সে মনে হয় খুব বেশি ছোট হবে না। না ছোট কাকা, এভাবে বলবেন না। আপনি যখন পাঁচুর ছোট কাকা, তখন আমারও ছোট কাকা, সবার ছোট কাকা। ওখানে মুরগির কেজি কত ছোট কাকা? সেটাই তো পাঁচুকে বলছিলাম, তোরা তো এখানে মুরগি কিনে খাস। ঘন্টি পাহাড়ে মুরগি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, লোকজনও অনেক কম। মুরগি টুরগি ওখানে কেউ কিনে খায় না। বলছেন কি ছোট কাকা? কিনে খায় না? তাহলে কিভাবে খায়? শিকার করে। যখন যার খেতে ইচ্ছে করে জঙ্গলে চলে যায়, বন মুরগি শিকার করে নিয়ে চলে আসে। পাঁচুরে, ছোট কাকা এসব কি বলছে রে? আমি তো দেশে বিদেশে ঘুরে বেড়াই, বছরে একবার ওই ঘন্টি পাহাড়ে যাই বন মুরগির ঝোল খেতে। হরিপদটা রাধেও বটে। দেখেছিস দেখেছিস, আমি তোদের বলিনি এখানকার মুরগিগুলো সব চিকেন মুরগি। চিকেন মুরগি, বন মুরগির রোস্ট। চিকেন মুরগি দিয়ে কি বানানো যায়? তুমি আবার কখন বললে? বলিনি? না তো। ও, তাহলে বলবো ভেবেছিলাম। এই তো বললাম, ঠিক আছে। আপনি যখন এত করে বলছেন, তাহলে আমরা ঘন্টি পাহাড়েই না হয় এবছরের অ্যানুয়াল পিকনিকটা ফেলছি। ঠিক আছে ঠিক আছে, তবে আর দেরি করে কাজ নেই।
কাল ভোরেই বেরিয়ে পড়ো। ভোর 6টায় একটা ট্রেন আছে, ঘন্টি পাহাড় এক্সপ্রেস। ট্রেনে করে যেতে হবে? ট্রেনের টিকিটের দাম কত হবে ছোট কাকা? ওসব তোমাদের ভাবতে হবে না, ট্রেনের ভাড়া আমি তোমাদের দিয়ে দেব। ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন দেবেন, আপনাকে তো আর অপসম্মান করতে পারি না। কি বলিস তোরা? পাঁচুর ছোট কাকা কি গুলটা মামা কি যার শেষ ভালো তার সব ভালো। গুলটে মামা। সারা গলতপুর জেনে গেছে যে আপনাদের অ্যানুয়াল পিকনিক এবার ঘন্টি পাহাড়ে হচ্ছে। গুলটে মামা তো যাকে দেখছে তাকেই বলছে। বন মুরগির রোস্ট, বন মুরগির টেংরি কাবাব, বন মুরগির ঝোল। আপনাদের এটা কতদিনের পিকনিক হবে বলেন দিনি? অ্যানুয়াল পিকনিক 1 বছরের হয়, জানিস না? তার মানে আমরা কতদিনের জন্য যাচ্ছি গুলটে মামা? কতগুলি মুরগি শিকার করছি সেটার উপরে দেখে দিনক্ষণ ঠিক করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, কাল ভোর 6টায় ট্রেন, মনে থাকে যেন। সবাইকে 5:30টার মধ্যে স্টেশনে চলে আসতে হবে, বুঝেছো? আমি তো ভাবছি আজ রাতেই স্টেশনে চলে যাব। আমি তো ঘুমাবই না। শোন, ট্রেন কিন্তু মিস করা যাবে না। ঘটনা যদি দেরি করিস না। না না, আমারও ঘুমাবে না। উফ, কি যে আনন্দ হচ্ছে না। তোমাদের নে তো আমার চিনতে হচ্ছে নে, আমার চিনতে হচ্ছে গুলটে বাবুরে নে। নড়া, নিজের চরকায় তেল দে। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। চল পাচু, আর এখানে থাকা যাবে না। কোথায় যাব? একটা পোস্টার লিখতে হবে, ট্রেনের সামনে লাগাবো। অ্যানুয়াল পিকনিক, স্থান ঘন্টি পাহাড়, আয়োজন করেছেন সীমান গুলটি চারণ গুহ, গলদপুর। সঙ্গে নিকে দেবেন অন্যের পয়সায়। চলে আয় পাচু, হারি বাপ হারি বাপ। ওই দেখো, ছাগলে ফুটো বেড়া দেখলি পরি এমনই হয়, হরি বল। এতদিন পর পিসিমার এই ঘড়িটা আমার কাজে আসলো। ভোর 5টার সময় অ্যালুম সেট করে দিয়েছি। এবার নো চিন্তা নো ফুর্তি, সবার আগে আমি স্টেশনে যাব। ওরে বাবা, 11টা বাজে তো, না শুয়ে পড়ি। না না, নো মিস্টার গুলটে, কোনো রিস্কিং নেওয়া যাবে না। আমি সবাই না, যদি অ্যালুম শুনতে না পাই। ওরে মনটা আমার কি হলো, খালি মুরগি মুরগি করে রে। ওরে কি আনন্দ আমার জীবনে। মামা, মুরগিটা আমার কেন এমন মুরগি মুরগি করে? মুরগি ঢুকে গেছে, আমায় ধরতে পারে না। আমি তোকে ধরবই। কোথায় যাবি তুই? কোথায় যাবি? আয় আয় গুলটে মামা মনে হয় রাতের বেলাতেই খেয়ে দিয়ে স্টেশনে চলে গেছে। স্টেশনে আবার ঘুমিয়ে পড়লো না তো? ও, সবে এখনো 11টা। ঠিক আছে। গুলটে মামা। কি গো পাচুদা, গুলটে মামা তো এখনো আসছে না। পুরো স্টেশন দেখে এলাম, গুলটে মামা কোথাও নেই। যেটার ভয় পাচ্ছিলাম, শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে আসবে। অনুগ্রহ করে শুনবেন, 572901 আপ ঘন্টি পাহাড় এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে।
ও পাচুদা, ট্রেন ছেড়ে দিচ্ছে তো। পাঁচুরে আমরা চলে যাই, চলো। এই খবরদার না। ও বাবা, এখনো 11টাই বাজে। তোর তারি আর একটু ঘুমাই, এখনো তো অনেক সময় আছে। মামা এ বাবা, দেখেছিস কাণ্ড? গুলটে মামা, ও গুলটে মামা। এই কে 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 এই মুরগি ধরেছি, মুরগি ধরেছি। আরে দূর গুলটে মামা, জাগো এবার জাগো। এই এত রাতে তোরা স্টেশনে গিয়ে কি করবি বল দেখি? তোমার মুন্ডু ভোর হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। রাত্রি 11টা বাজে, ইয়ার কি হচ্ছে নাকি? ট্রেনটা কি এত ফাস্টে ছেড়ে দিল? ভালো করে চোখ মিলে তাকাও, জানালাটা খোলো। অনেকক্ষণ ভোর হয়ে গেছে, আমরা স্টেশন থেকে ফিরে চলে এসেছি। হ্যাঁ মামা, আমি যে ঘড়িতে অ্যালুম দিলাম, সারা রাত জেগে শুয়ে থাকলাম। গাড়ি তো বন্ধ, 11টাই বাজে। কোন 11টা কে জানে? এবার কি হবে রে ভাই টুকান? সব তোমার জন্য মন্ডুল হলো। না, সব ওই ক্যালটাবুলাস ঘড়িটার জন্য। গেল গেল গেল, সব শেষ করে দিল। পিসে মশাইয়ের দাদুর শেষ স্মৃতিটাকেও শেষ করে দিল। আজ তোর একদিন কি আমার একদিন, আর আমার সহ্য হচ্ছে না। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। পালাও পাচুদা। পালা ভেন্ডি। আমিও আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, পিসিমা খুঁজেছে রে, বাঁচা রে। বাঁচাইয়ে গেলুম রে। ওরে বাবা গো, ও বাবা। अरे सत्यानाश हो गया, আমি তোকে ছাড়বো না। দুধের দাম भी দিতে হবে তোকে। আমি না রামশরণ ভাইয়া, বাঁচাও বাঁচাও। তোকে আমি আর ছাড়বো না। এই রুক যা। ওরে বাবা রে, ও বাবা গো, কি চলছে রে? ও বাবা রে। রামশরণ চাচা 5,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, নয়তো থানায় যাবে। ও বাবা গো, আমি আর পিকনিক করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘড়িতে অ্যালুম বাজাবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। দেখো চিনির বদলে আবার নুন দিয়ে দিলাম কিনা। কেন, নুনের দাম কমেছে নাকি? না, হরেন মাস্টারের দাম বেড়েছে। কি বলছো বলো তো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, মন মেজাজ বড় খারাপ হয়ে পড়েছে গো। ছেলেটারে বাংলা শিখতি হরেন মাস্টারের কোচিনে দিয়েছিলুম গো। মাসে 75 টাকা নিত, সে মাইনা এখন 100 টাকা করে দিয়েছে। কেন, তোর ছেলে বাংলা বলতে জানে না নড়া? আরে নরদা ভুলোকে প্রাইভেটে বাংলা পড়াতে হরেনবাবুর কোচিনে ভর্তি করিয়েছে, যাতে বাংলায় ভুলো খুব ভালো নাম্বার পায়। হ্যাঁ গো, গলতপুর শুধু না, আশেপাশের পাড়া থেকেও ছেলে মেয়েরা এসে হরেন স্যারের কোচিনে ভর্তি হচ্ছে। গুড বিজনেস। পড়াশুনোর ব্যাপার বিজনেস বলছিনি, মা সরস্বতী পাপ দেবে। অবশ্যই তাতে আপনার ক্ষতি কিছু হবে বলে মনে হয় না। নড়া, পড়াশোনা নিয়ে আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। নেহাত আমি সময় পাই না। পেলি কি করতেন? আমিও কোচিন খুলতাম। ভেন্ডিটা বিষম খেয়েছে, জল 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 দাও। শুধু বিষম কেন, এবার অনেকে অনেক কিছু খাবে। মানে আমিও কোচিন ক্লাস খুলবো। কোচিন কি আপনার পিসিমার পুরাতন টেরাঙ্ক নাকি, যে যখন ইচ্ছে খোলা যায়, ফুটো তালাও নাগানো যায়? নড়া, চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। পাঁচু চল, এখানে আর বসা যাবে না। কামান কামান। কার বাঁশকে ঘরে নিল?
মশা মাথায় শুন লাগায় হাতি হতে চলেছে, হরি বল। আরে গুলটে মামা, এসব কোচিন পুচিন খোলার চিন্তা মাথা থেকে বার করো তো। পাশু, আমাকে আর রুখতে পারবি না, আমি হিসেব করে ফেলেছি। কি হিসাব করেছে তুমি? হরেন মাস্টার একাই মার্কেট নিচ্ছে, পার স্টুডেন্ট 100 টাকা। 50টা স্টুডেন্ট পড়ালে তার মানে হলো 50,000 টাকা। জয় গুরু। 5,000 গুলটে মামা, 50,000 না। সেটাও বা কম কি? আমি পার স্টুডেন্ট 50 টাকা নেব, হাফ দামে পড়াবো। দেখবে সব স্টুডেন্ট আমার কোচিনে ভর্তি হবে। তুমি কি পড়াবে গুলটে মামা? প্রথমে বাংলা দিয়ে শুরু করবো, তারপর ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব পড়াবো, সব সব। গিজগিজ করবে স্টুডেন্ট। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি বাংলা পড়াতে পারবে? কেন, আমি কি বাংলা জানি না নাকি? কি ভাষায় কথা বলছি তাহলে? না না, এই বাংলা না, এই স্কুলের বইয়ের বাংলা। তুমি জানো নাকি কিভাবে পড়াতে হয়? আলবাত জানি। আমি কি স্কুলে বাংলা ক্লাস করিনি নাকি? তখনও তো এই হরেন স্যারই বাংলা পড়াতো। তখন অবশ্য স্যার আমার মতোই কম বয়সী ছিল। জয় গুরু। বলো তো, গাছের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আবার জিজ্ঞেস করছে। গা প্লাস আছ, গাছ। খবরদার, আমার পরীক্ষা নিবি না বলে দিল। এটা সোজা ছিল। শিক্ষকের সন্ধি বিচ্ছেদ করো দেখি। পাঁচু, ওরা লিডারকে টেস্টিং করছে। তুমি চট করে বলে দাও না, শিক্ষক। ইয়ে মানে শিক্ষক মানে ভেরি ইজিক্যালি সোজা। সি প্লাস খক খক, শিক্ষক। জয় গুরু। পাচুদা, এগুলো ঠিক বলছে গুলটে মামা? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। গুলটে মামা, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো এখন ওই হরেন স্যারের কোচিনে ভর্তি হয়ে গেছে। মাঝপথে ছেড়ে দিয়ে তোমার কোচিনে ভর্তি হবে কেন? ঠিক ঠিক, তাই বলছি ওসব কোচিন পুচিনের প্ল্যান ছাড়ো। কভি नहीं, আমি একবার जो বলে দিয়া সেটা বলে দিয়া। কোচিন আমি খুলবই। হরেন স্যার স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যায় প্রতি বছর। কোচিনে সরস্বতী পুজো করে খুব বড় করে। আমিও করব। শোন তোরা, গলতপুরের সব জায়গায় পোস্টার সেটে দে, গুলটে বাবুর কোচিন। হরেন স্যারের হাফ দামে অতি যত্ন সহকারে পড়ানো হয়। বছরে 3 বার সরস্বতী পূজা হইবে, প্রতি মাসে পিকনিকে লইয়া যাওয়া হইবে। গুলটে মামাকে জয়। কাজে লেগে পড়, কাজে লেগে পড়। হরিপাপ, হরিপাপ। কি জানি এবার কি হয়। গুলটে মামা। গুলটে বাবুর কোচিন। আচ্ছা, এ গুলটে কোন গুলটে? আমাদের গুলটে মামা। আর থাকা যাবে না এই গলতপুরে। খেলা জমে উঠেছে। চল এবার স্কুলের দেওয়ালে গিয়ে সাঁটি। উফ, সারাদিন যা পরিশ্রম হলো না। তাই তো তোদের চা খাওয়াচ্ছি। সে তো আমার ঘাড় ভেঙে। নড়া, তোর দুঃখের দিন শেষ রে। একবার কোচিং ক্লাসটা স্টার্টিং করতে দে। টালিপারি আম গাছের লিচু ফলবে। নড়া, যেই দেখলি প্রতি মাসে 100-200 খানা কচকচে 50 টাকার নোট আসছে আমার পকেটে, অমনি তোর ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? চায়ের জলের মতো একেবারে ফুটতে শুরু করলি। আপনার কোচিনে ফুটো স্টুডেন্ট ভর্তি হবে নে। নড়া, এই শান্তি 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 গুলটে মামা, এখন তোমার মাথা গরম করা চলবে না। তুমি এখন কিন্তু একজন মাস্টার হয়ে যাচ্ছ। রাস্তায় দেখা হলে লোকজন তোমাকে প্রণাম করবে। শুনলি নড়া, শুনলি? মাস্টারদের সম্মান করতে শেখ। সম্মানের সন্ধি বিচ্ছেদ করে নড়াদাকে শুনিয়ে দাও তো। কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ করার অফিসটা ছাড় দেখি গতন। পারলি তো করবে। সম্মান, সমান সমান প্লাস মান, সম্মান। দেখলি আমি পারি কিনা? জয় গুরু। কিন্তু তুমি কোচিং ক্লাসটা করাবে কোথায় গুলটে মামা? আমাদের হেড থেকে। আমাদের হেড থেকে
ঠেক আবার কোনটা? কেন রে মাথা কাটা ক্যালটাবুলাস ভেন্ডি, জানিস না পাঁচুদের বাড়ির ঠেকটা আমাদের মেন ঠেক, মানে হেড ঠেক। ওখানে আপাতত আপাতত ওখানেই সবাইকে আসতে বল, পরে স্টুডেন্ট 1-2 হাজার হয়ে গেলে স্কুল বিল্ডিংটা ভাড়া নিয়ে নেব। কবে থেকে স্টার্ট হবে ক্লাস? কাল সকাল থেকেই। কেউ যদি ভর্তি না হয়? তোরা প্রত্যেকে 5টা করে স্টুডেন্ট নিয়ে আসবি, বুঝেছিস? 2 দিন ফ্রিতে এমন পড়াবো না, দেখবি সুর করে সবাই ওই হরেন মাস্টারকে ছেড়ে আমার কোচিনে ভর্তি হচ্ছে। তার ওপর বছরে 3 বার সরস্বতী পূজা আর মাসে 1বার পিকনিক। উফ, কি প্ল্যান ছেড়েছো তুমি গুলটে মামা। ওই দেখো কে আসছে। হত সারা এবার পড়াশোনা নিয়েও ছেলে খেলা শুরু করেছে। দেখেছিস হেড স্যার পর্যন্ত ছুটে আসছে, আমার কোচিনের হেড স্যার হতে চায় মনে হয়। এবার মনে হতেছে বড় সড় বোমা ফাটতে চলেছে। ওই ওই ওই, এক্ষুনি তুই স্কুল বাড়ির দেওয়াল থেকে পোস্টার খোল, তা না হলে কিন্তু। স্যার আশীর্বাদ করুন যেন আপনার মুখ নিজ্জ্বল করতে পারি। অত সারা কোচিন বানান লিখতে পারিস না, তুই আবার পড়াবি বাংলা। আমি জীবিত থাকতে ছাত্র ছাত্রীদের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই কি বলছেন স্যার, আমি তো খুব ভালো বানান লিখতে পারি। তাই বুঝি? তাহলে উজবুক তুই লণ্ঠন বানান কর। সন্ধে হয়ে যাবে। ইয়ে মানে স্যার, এ তো ভেরিজিক্যালি সোজা। লণ্ঠন তো মানে সন্ধেবেলায় জ্বলে। হ্যাঁ যেই লণ্ঠন হাতে ঝোলে স্যার, তাই না? হ্যাঁ, ইয়ে মানে তাহলে তো স্যার আরো সোজা। ইস, এত সোজা বানাম। প্রথমে স্যার ল লিখবেন, ল এর নিচে স্যার ন ঝোলাবেন, তার নিচে স্যার একটা টুক করে ট ঝোলাবেন, তারপর স্যার তার নিচে আরেকটা ঠ দিয়ে ঠেকনা দেবেন। লণ্ঠন তো, নয়তো স্যার ভেঙে যাওয়ার চান্সও থাকে। তারপর স্যার সেই ঠটার নিচে না আরেকটা নটকালেই হয়ে যাবে স্যার লণ্ঠন। আমার শরীরটা কেমন যেন করছে রে নরা। জল দে জল দে জল দে। এই যে স্যার, আমি আগেই বুঝেছিলুম এমন কিছু একটা বিপদ হতে চলেছে। তোর কি অবস্থা করি এবার আমি দেখ। বাংলায় একটা প্রবাদ আছে রে পাচু, অন্যের ভালো কেউই সহ্য করতে পারে না। ঠিক আছে গুলটে মামা, আমি বলি কি এসব কোচিন পচিন থাক, হেড স্যার কিন্তু খুব খচে গেছেন। নাহি, তোরা স্টুডেন্ট জোগাড় কর, কাল সকাল থেকেই ক্লাস শুরু হবে। যা যা কাজে লেগে পড়, আমি একটা বাংলা বই জোগাড় করি। এই যে আছে কপালে কে জানে। প্যান্টেনি ফুটো পকেট বাবু চলেছে মানি ব্যাগ কিনতি, হরি বল। হ্যাঁ বুঝলেন হরেন বাবু, গুলটের এই বদমাইশি বন্ধ করতে হবে। কি করে করবো স্যার? এরই মধ্যে শুনছি আমার কিছু ছাত্রদের মাথাটা চিবিয়েছে ওই গুলটের দলবল। ওরা নাকি কাল সকালেই গুলটের কোচিনি ক্লাসে গিয়ে ভর্তি হচ্ছে স্যার। যাক, আমিও এটাই চাই, যাক। এসব কি বলছেন স্যার? আমার কত লস হয়ে যাবে বুঝতে পারছেন? আরে রাখুন তো মশাই আপনার লস, ছাত্রগুলোর কি অবস্থা হবে বুঝতে পারছেন? সব কটাই ফেল করবে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের বলে আসবো। হ্যাঁ স্যার, নরার ছেলে ভুলোকে, তারপর স্যার ঢিলাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোরা যে গলতপুরের এত বড় সাইজের অশিক্ষিত বলদ হয়ে উঠেছিস সেটা তো বুঝতে পারিনি। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? ওরে ক্যালটাবুলাস, ছাত্রগুলো বসবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে নাকি?
বাড়ির থেকে একটা বড় সাইজের শতরঞ্চি এনে বিছিয়ে দে পাঁচু। আবার শতরঞ্চি? আর মাস্টার মশাইয়ের বসার জন্য একটা চেয়ার লাগে, সেটা কি তোরা ভুলে গেছিস? ক্যালটা বুলাসের দল। পাঁচু, সঙ্গে একটা চেয়ারও আনবি। জয় গুরু। আর ঘটনা, এই যে এখানে মাত্র একটা পোস্টার লাগিয়েছিস, হ্যাঁ? একটা? আরো লাগা, ভরিয়ে দে একেবারে। না গুলটে মামা, বাবা ঠ্যাঙাবে। চুপ কর। আজ থেকে আমাদের এই ঠেকটা কত নাম করা একটা শিক্ষিত ঠেক হয়ে গেল বলতো। নয়তো তোদের এই বাড়ির রকে তো পাড়ার কুকুরগুলো এসে ঘুমোতো। লজ্জা লাগে না? ভেন্ডি, ছাত্ররা কখন আসবে? এই তো এসে পড়লো বলে, 8টায় টাইম দেওয়া আছে। 8টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘটনকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের কালেক্টিং করে নিয়ে আয়। হোম ডেলিভারি। পাঁচু, কষ্ট করতে হয়, বুঝেছিস? কষ্ট করতে হয়। কোচিং টাইপের স্কুল ওপেন করা অত সহজ নয়, বুঝেছিস? হারি বাপ, হারি বাপ। হ্যাঁ, যাচ্ছি। ছাত্রদের সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তো? স্যার, যা সব প্রশ্ন করবে না ওকে, ওর কোচিং লাটে উঠবে। একটু পরে আমরা গিয়ে মজাটা দেখব, কি বলেন? পুরো নাকানি চোপানি খাবে স্যার। মনুপেশু ছাত্র দলগণ, তোমরা আমার কোচিং ক্লাসে ভর্তি হইয়াছ দেখিয়া আমার খুব ভালো লাগিল। আমি নিজেই নিজের কোচিং ক্লাস উদ্ভাবন করিলাম। হাততালি। এটা ফাংশন নাকি? এই চুপ কর। শোনো ছাত্ররা, আমি এবার পড়াশুনো স্টার্টিং করিতেছি। বাংলা হইল একটি খুব খাসা মানে ভাষা গুলটে মামা, ভাষা। হ্যাঁ, ভাষা, খাসা ভাষা। আচ্ছা গুলটে মামা, ভাষা কি? নো মামা, ক্লাসে সবাই আমাকে স্যার বা ম্যাডাম বলিবে ইঞ্জিরিতে। ম্যাডাম না, ছেলে মাস্টারকে স্যার বলে, স্যার গুলটে মামা। মানে চুপ কর। ভাষা হইল যাহা ভাসে, মানে যাহা ভাসিয়া বলে যে হয়। ভাষা কয় প্রকার স্যার? মানে অনেক প্রকার, যত ইচ্ছে তত প্রকার। চলিত আর? হ্যাঁ, চলিত আর লিখিত ভাষা। যাহা চলিয়া বলিতে হয় তাহা চলিত, আর যাহা লিখিয়া বুঝাইতে হয় তাহা লিখিত ভাষা। স্যার তো আমাদের বলেছিল সাধু ভাষাও আছে। আছেই তো, সাধু ভাষাও আছে, আবার সন্ন্যাসী ভাষাও আছে। এই স্যার এসেছে, উঠে দাঁড়া। মানে দেখ পাঁচু, স্যারেরাও চলে এসেছে। মানে স্যার আসুন। হয়েছে, থাক। এই যে ভায়া, ছাত্রদের একটা ভাব সম্প্রসারণ করে শোনাও দেখি। পূর্ণিমার চাঁদ যেন অমাবস্যার রুটি। নিশ্চয়ই স্যার, মানে ভাব সম্প্রসারণ, মানে যাকে বলে স্যার ওই ভাব স্যার তো, মানে ছাত্ররা ভাবো তোমরা, স্যার ভাবতে বলেছেন। পূর্ণিমার চাঁদ দেখেছো তো? পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটি হয়ে গেছে, হ্যাঁ সেটা ভাবো। গুলটে মামা, লাইনটার মানে বলো, লাইনটার মানে। বলছি মানে পূর্ণিমা হলে আকাশে গোল হয়ে চাঁদ ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। বাড়িতে পিসমা গোল গোল রুটি করে, চাঁদ গোল রুটিও গোল। পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটির মানে কি হলো স্যার? ভেরি ইজিক্যালি ব্যাপার। অমাবস্যা পূর্ণিমায় রুটি খেতে হয়, পিসিমাও খান, নয়তো বাতের ব্যথা বাড়ে। তাই এখানে কবি বলিয়াছেন, পূর্ণিমার চাঁদের মতো গোল গোল রুটি বানাইয়া অমাবস্যার সময় খাওয়া দরকার। বাবা গো, একই স্যার যে অজ্ঞান হয়ে গেছেন। সহ্য করতে পারেনি, হিংসা করছে তো। আরে হাসপাতালে নিয়ে চলোকে। এখন আর টেনশন করি কি করবেন গুলটে বাবু? আমি বারবার বলেছিলাম
ওসব ছাত্র পড়ানো আপনার কম নয়। চুপ কান্নড়া। হরেন মাস্টার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি কি করব? ওর পায়ে জোর নেই, আমি তো বসতেই বলেছিলাম। হেড স্যার বলেছেন তোমার ওই বোম্বাস্টিক পড়াশোনা শুনেই নাকি কেস জন্ডিস। হরেন স্যারকে শহরের হাসপাতালে নিয়ে গেল। হোয়াট? গলতপুরের হাসপাতাল কি বন্ধ নাকি? আরে না গুলটে মামা, এখানে ওনার চিকিৎসা হবে না। খুব জোরে স্যারের হার্ট বাস্ট করেছে, পুরো ফেটে গেছে। এক্সরে করে দেখতে হবে তাই। আলী বোঝেন, প্রথম দিনই আপনি একজনের হাট ফাটায় দিলেন, এরপর আপনার ওই ক্লাস চললে যে কতজনের কত কি বাস্ট হবে সে গ্যারান্টি কে দেবে গুলটে বাবু? পাচু, আমার না পেটটা কেমন মোচড় দিচ্ছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, তোরাও চলে যা, যে যার মতন যেখানে খুশি চলে যা। যাই রে। মনে তো হতিছে গুলটে বাবুরও টায়ার ফেটে গেছে, গাড়ি এবারে সোজা গ্যারেজে ঢুকবে। হরি বল। আমি তো ঠিকই পড়ালাম, পূর্ণিমার চাঁদ তো গলি হয়, পিসিমাও তো গোল গোলে রুটি করে, তাহলে এটা শুনে হরেন মাস্টারের হার্ট বেলাস্ট হলো কেমন করে? বলতে মামা একটা সব ক্যালটাবুলাস টাইপের দুর্বল হার্ট লাগিয়েছে বুকে, এখন সব আমাকে দোষ দিচ্ছে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? হরেন মাস্টার মারা গেছে। কি বলছিস কি তোরা? এই মাত্র হেড স্যার খবর দিয়ে গেল, তোমার জন্যই নাকি। ওরে বাবা গো, ও বাবা গো। তুমি ঘরেই থাকো, বেরিও না, আমরা অবস্থা বুঝে তোমায় খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো রে বাবা গো? চল এবার হেড স্যারকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামার ওই কোচিং ক্লাস বন্ধ করতেই হবে। হেড স্যার কিন্তু বুদ্ধিটা দারুণ বের করেছে। চল চল। হরেন মাস্টার মরে গেল, আমার পড়ানো সহ্য করতে পারেনি, আর হিংসায় ওর হার্ট বাস্ট করেছে। গুলটে গুলটে কি হরেন স্যার? তোর ঘাড় মটকাতে এসেছি, তোর জন্যই আমি উপরে চলে গেছি, তোকে আমি ছাড়বো না। ওরে বাজুরা, কোথায় আছিস রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূতে তাড়া করেছে আমাকে। তোকে আমি ছাড়বো না। সরুন সরুন, এমার্জেন্সি পেশেন্ট, সরে যান, সরুন সরুন। ওরে বাবা রে, আমি কোথায় রে, কোথায়? কি দরকার ছিল তোমার এমন করবার? আমি কি বুঝেছি নাকি রে? দাঁড়া, হতসারাটাকে একটু দেখি। কিরে, আর বাংলা পড়াবি? ভূত ভূত ভূত। যা, ওকে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দে। চল রে ভেন্ডি, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেছে। আপনি যা ভূতের অভিনয়টা করলেন হরেন বাবু, সত্যি স্যার, আপনার বুদ্ধির একেবারে জবাব নেই। আমি আর কোচিং ক্লাস করবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পোস্টার লাগাবো। গুলটা মামা কি ওরে বাবা রে। ভালো করে দেখ, ভালো করে দেখ। না না, একদম নরমাল আছে গুলটা মামা। একসঙ্গে আমার ফুল বডি একেবারে গরম হয়ে গিয়েছিল। অনেকদিন পর আমি কড়া একশনের মুখোমুখি হয়েছিল। একশন? সেটা আবার কি? ওরে ক্যালটাবুলাস ঘটন, একশন মানে ঝড়পিট। ও অ্যাকশন, সেটা বলবে তো। ইঞ্জিনিয়ার কিছুই বোঝে না, আবার বড় বড় কথা বলছে। কার সঙ্গে ঝাড়পিট করেছো তুমি গুলটে মামা? ড্রাগন। ড্রাগন তুমি কোথায় পেলে?
স্বপ্নে রে, স্বপ্নে, ডিরিমে। হ্যাঁ রে, আসলে আমি বেশ কিছু বছর লিটাগুয়া দ্বীপের সেনাবাহিনীর হেড ছিলাম তো, যাকে বলে ডাবল কর্নেল মেজর। কর্নেল মেজর সব একসাথে ছিলে? ওখানে অমনি নিয়ম। তারপর তারপর একবার আমি একটা বিশ্বযুদ্ধ জিতে লিটাগুয়াতে ফিরছি হেলিকপ্টারে। ডাক 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 করে উঠছে হেলিকপ্টার। হঠাৎ কি? আকাশের মধ্যিখানে হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেল। যা কি করি হেলিকপ্টারটা তো বাই বাই নাই 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 করে একেবারে নিচে নামছে। ড্রাগন কোথায়? এবার আসবে। আমি তো মারলাম এক লাফ। এমনিতেই ডবল কর্নেল মেজর ছিলাম, লাফ মারতে পারতাম অনেক কিছু থেকে, বুঝেছিস? ইয়াই করে লাফ মারলাম, লাফ দিয়ে পড়লাম একটা দ্বীপে। তারপর রে বাবা, লাফ মেরে দেখি কি ওই দ্বীপে গিজগিজ করছে ড্রাগনের বাচ্চা। কতগুলো বাচ্চা ছিল? তা প্রায় 500-600টা তো বটেই। ড্রাগনের বাচ্চাগুলো আমাকে দেখেই ভয় খেয়ে পালাতে শুরু করলো। এমন সময় দেখে মা ড্রাগনটা আমার দিকে এগিয়ে আসছে, হেব্বি রেখে গেছে আমার উপরে। ও ভেবেছিল আমি বোধহয় ড্রাগন ধরতে এসেছি। ব্যাস শুরু হয়ে গেল লড়াই। ওই মা ড্রাগনটার সাথে? আরে না না, লেডিসদের সাথে আমি লড়ি? কখনো লড়ি না। বাবা ড্রাগনটা পেছনেই ছিল, আমাকে দেখেই মুখ দিয়ে আগুন ছুটতে শুরু করলো। তুমি কি করলে? পালালে? ঘটনা, ডাবল কর্নেল মেজররা কখনো যুদ্ধ ছেড়ে পালায় না। তবে আগুন কিসে নেভে? জলে। ব্যাস আমিও জল ছুটতে আরম্ভ করলাম। ওই ড্রাগনটা যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ি, ও যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ে আগুন নিভিয়ে যাই। এভাবে চলতে চলতে ড্রাগনটার পেট্রোল শেষ হয়ে গেল। আর আগুন ছুটতে পারলো না, হাঁপিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। জয় গুরু। আচ্ছা, তুমি এত জল কোথায় পেলে? রে পাচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে উঠছে। ওরে ক্যালটা বুলাস, স্বপ্নে কি জলের অভাব হয় নাকি? ঠিক ঠিক। সেই রাত্রির থেকে ভোরবেলা পর্যন্ত ড্রাগনটার সঙ্গে লড়তে লড়তে শরীর একেবারে গরম হয়ে উঠেছে রে। তুমি লড়লে আর কোথায়, শুধু তো জল ছড়ালে। ঘটনা গরমের মধ্যে আরো গরম করে দিল মাথাটা। চল পাঁচু, কোথায়? নড়ার দোকানে। ইডিমিট চা খেয়ে মাথাটা ঠান্ডা করতে না পারলে স্টেক ফিস্টেক হয়ে যেতে পারে আমার। কামান কামান। গুলটে মামা গজর ঠেলা, কোথাকার জাল কোথায় গিয়ে ঠেকে কে জানে। তা আপনি যে এত বড় একজন কর্নেল মেজর জেনারেল টাইপের নোক ছিলেন, সেটাই আগে বলতে পারতেন নন্দ ভণ্ড গুলটে বাবু। কেন আগে জানলে তুই কি করতি? হেড স্যার নটু বাবুরে গে বলতুম। হেড স্যার কি করতেন জানে? আপনারে ওই যে কি বলে এই সংবর্ধনা দিত। কি 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 দিত? সংবাদ সংবাদ কি কি মানে কি দিত? এই সংবর্ধনা সংবর্ধনা। হোয়াট ইজ বদ্ধনা? মানে সংবর্ধন। ধনা ধনা ধনা। হ্যাঁ ধনা ধনা মানে কি? কিছুই না, কেউ যদি জীবনে ভালো কোনো কাজ করে তাকে সম্মান জানানো হয়, শাল ফুল মিষ্টি মালা এসব দেওয়া হয়। সঙ্গে মিডিলও দিচ্ছে গো হেড স্যার বাবু। মিডি? ও মিডেল কাকে? কেন, আমাদের এই গলজপুরে তো একজনই কর্নেল সাহেব আছেন, নিবারণ ঢোল বাবু। তারে হেড স্যার আগামী রবিবার গলতপুর চক্কর মিডিল দেবে গো। কেন? দেশের জন্য যুদ্ধ করেছেন কর্নেল বাবু, জীবন যেতি যেতিও যায়নি, তাই ওনারই এখন থেকে প্রতি বছর গলতপুর চক্কর মিডিল দেওয়া হবে। প্রতি বছর একজনকেই দেওয়া হয়? অন্য লোক আর গলতপুরে পাবে কোথায়? ওই নিবারণ ঢোল শুধু কর্নেল ছিল, আর আমি কর্নেল কাম মেজর সব ছিল। ওই নিবারণ ঢোল শুধু একটা দেশের জন্য লড়েছিল, আর আমি 3, 4, 5টা দেশের জন্য যুদ্ধে গেছিলাম। আপনার জীবনের এই দিকটা তো আপনি গোপন করে গেছেন, হেড স্যারও বলেননি, তাই উনি জানবেন কেমন করে?
এবার তো জানলি, এবার বল গিয়ে। ওই গলতপুর চক্কর মেডেল আমার বুকে ঝোলা উচিত, বুঝেছিস? ভুল বুকে যাচ্ছে। সঙ্গে শুনতেছি 5,000 টাকা নগদ দেবে আর 1 কান শাল। কি বলছিস কি? শোন, আমাকে শাল দিতে না করবি, সোয়েটার দিতে বলবি, শাল আমি পরি না। এ আপনি গে বলেন, আপনি যে সত্যি 4-5 খান দেশের মেজর কর্নেল ছিলেন, সে কি আমরা নিজের চোখে দেখেছি নাকি? নড়া, তুই প্রমাণ চাইছিস? হ্যাঁ, এত বড় সাহস! ওই নিবারণ ঢোলকে কি তুই নিজে যুদ্ধ করতে দেখেছিস কখনো? সে না দেখি, দেখলেই বোঝা যায় যে তিনি একজন জাদরেল মিলিটারি ম্যান ছিলেন। তাছাড়া মিলিটারি কর্নেলের ড্রেসও আছে, একেবারে টাইট ফিটিং, সব সময় পরি থাকেন। তা থেকে বোঝা যায় কর্নেলের ড্রেস যখন ওনার গায়ে ফিটিং করেছে, উনি সত্যি কর্নেল ছিলেন। তার মানে তুই আমার কথা বলবি না হেড স্যারকে? নড়া, সরি, বলতে পারবো না। পাঁচু, চল এখনই চল। কোথায়? হেড স্যারের কাছে। আমার ব্যাপারে তোরাই বলবি। কামান কামান। যা, এবার মনে হয় সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেল। একখান দিশলাই কাঠি ধরাতে পারবে না ঠিক মতো, উনি নাকি হয়েছেন মেজর কর্নেল। পচা কলার নাম রেখেছে বানানা। হরি বল। ও গুলটে মামা, গুলটে মামা গো, নরাদা কিন্তু কথাটা খারাপ বলেনি। তুমি অন্য কিছু ভাবো গুলটে মামা। এভাবে হেড স্যারকে বিশ্বাস করানো যাবে না। বাড়িতে মিলিটারির কোনো কিছুই তো নেই। লাঠি লাঠি। কর্নেল মেজরের নাকি লাঠি থাকবে? ওরে, আমি ট্যাঙ্কি চালাতাম রে, ট্যাঙ্কি। হ্যাঁ রে, সেবার আমি ছিলাম গলচুক্তান নামের একটি ছোট্ট দেশের কর্নেল মেজর। খুব গরিব দেশ ছিল। তাই তো তোমাকে কর্নেল মেজর সব করে দিয়েছিল, মায়না দিতে হতো না বিনে পয়সায়। থাক না, আমি এখান থেকে চলে যাই। এই না 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 গুলটে মামা না। চুপ করবি ঘটন। গুলটে মামা, তুমি প্লিজ বলো। প্লিজ বলছিস? তাহলে ঠিক আছে, বলছি। তারপর একদিন হলো কি, হঠাৎ ওর ঠিক ডান দিকের পাশের দেশটা, কি যেন নাম ছিল, কি যেন, বানাচ্ছি। হ্যাঁ, মনে পড়েছে, টারমানিয়া। উফ, কি শক্তিশালী দেশ! 10-12 হাজার সেনাবাহিনী, 50-60টা ট্যাঙ্কি। ট্যাঙ্কি? আরে ট্যাঙ্ক। ও, যুদ্ধের ট্যাঙ্ক। হ্যাঁ রে, গোবর পোড়া বলদ ঘটন, যুদ্ধের ট্যাঙ্কি। তুই কি ভেবেছিলি জলের ট্যাঙ্কি? আমরা ওই দেশে ট্যাঙ্কি বলতাম। তারপর তারপর আর আমাদের মাত্র মেরে কেটে ধরে কেটে 500-600 সেনা। ওদের হাতে বন্দুক আছে, কিন্তু বুলেট নেই। বুলেট? এই বুলেট। ইয়ে মানে, উফ, বলছি তো, ওই দেশে যা বলতো আমিও তাই হুবহু বলছি। বন্দুক আছে, কি জানো, হ্যাঁ মানে বুলেট নেই। বোমাগুলো সব ড্যাম পড়ে গেছে। রোদে দেয়নি তো অনেকদিন, গত বছরের বোমা ছিল। ইস, কি অবস্থা! আর মাত্র একটা ট্যাঙ্কি, তাও পেট্রোল নেই। এ বাবা, তুমি কি করলে? হে আবার করবো, সোল্ডারদের সব অবস্থার জন্য প্রস্তুত থাকতে হয়। সোল্ডার? ও, সোলজার। ওই দেশে সোল্ডার বলে, বুঝেছি। তুমি বলে যাও গুলটে মামা। আমাকে তো বাকি সব সোল্ডার গুলো এসে ঘিরে ধরলো। স্যার বাঁচান। টারমানিয়ার সঙ্গে আমরা যুদ্ধে পারবো না। বলাই চলুন। कभी नहीं। आई एज कनील पिलाश मियार मिस्टर गुश जी गुश, हमें कभी नहीं पलाइना। सोल्डार होशियार, सावधान। जरा मर गया तारा नर गया, ये मने कारा कारा नर गया। আমরা সবাই স্যার। আমরা সবাই স্যার। ओ ये ठीक है, हम ही जाबो, हम ही जाएंगा। अकाला जाएंगा। তোমরা কেউ আমার সঙ্গে যাবে না স্যার। ও, কেউ যাবে না?
এই মরেছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। তারপর তো আমি নিপুরায় হয়ে একাই আমাদের ওই একটা মাত্র ট্যাঙ্কিটা নিয়ে আর কমন করলাম। ট্যাঙ্কিতে পেট্রোল পেলে কোথায়? ওটা ডিজেল ট্যাঙ্কি ছিল। জয় গুরু। ঠিক আছে বুঝেছি। তা তুমি কিভাবে আর কোনো মানে আক্রমণ করলে গুলতে মামা? একেবারে যাকে বলে ফেসিং টু ফেসিং আক্রমণ। আমি তো খুব সাহসী টাইপের মেজর কর্নেল ছিলাম। হু 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 করে ট্যাঙ্কি চালিয়ে টারমানিয়া সৈন্যদের ডেরায় ঢুকে যাচ্ছিলাম। কেউ আমাকে থামাতেই পারছে না। কেন? ট্যাঙ্কিতে কোনো ব্রেক ছিল না। তারপর কি করে থামালে? হঠাৎ ভাগ্যিস ট্যাঙ্কির একটা চাকা বাস্ট করলো। দাঁড়াম! বোমের মতো আওয়াজ হলো, আমার ট্যাঙ্কি থেমে গেল। ব্যাস, চারিদিক থেকে আমাকে শত্রুপক্ষের সেনারা ঘিরে ধরলো। থুলি মেরে মাথার থুলি উড়িয়ে দাও। গ্রেফতার করো ওটাকে, ধরো ধরো। প্লিজ প্লিজ আমাকে ধরবেন না। ট্যাঙ্কির ব্রেক ফেল হয়ে গেছিল, তাই ঢুকে গেছি। তোর আসল মতলব বল, নয়তো বেচবো বেচবো। আমি এই ট্যাঙ্কিটা হাফ দামে বেচে দেব। আপনারা নেবেন? ট্যাঙ্কিটা রিপেয়ারিং করার পয়সা নেই আমার কাছে। ট্যাঙ্কির ড্রাইভারকেও মাইনে দিতে পারছি না, তাই বেচে দেব। খুব কম দামেই বেচে দেব। এইটা কি বলতে? ওর ট্যাঙ্কটা বিক্রি করতে চাইছে। ও তাই বুঝি। বেট বেট কিনে লাও, কিনে লাও। তুমি ট্যাঙ্কটা বেচে দিলে? দিলাম বেচে। 750 টাকা ক্যাশ পেলাম। 750 টাকায় যুদ্ধের ট্যাঙ্ক বিক্রি হলো? ওই টাকায় তুমি কি করলে গো গুলটে মামা? আইজ হেভি বুদ্ধিমান মেজর কর্নেল। সাধে কি আমাকে ওরা এত খাতির করত? ওই 750 টাকা দিয়ে পাশের দেশ থেকে 7টা অ্যাটম বোমা কিনলাম। 750 টাকায় অ্যাটম বোমা, তাও 7টা? এটা হজম করতে পারছি না গুলটে মামা। ওরে উঠবো ক্যালটা বুলাস, পাইকারি রেটে কিনেছিলাম তাই কম পড়েছিল। তাছাড়া পাশের দেশে অনেকগুলো অ্যাটম বোমার কারখানা ছিল তো, স্টক ফাঁকা করছিল ওরা। আচ্ছা তারপর কি হলো? তারপর আবার কি হবে, ওই টারমানিয়ার সেনাগুলো তখন খাটা ট্যাঙ্কি কিনে আনন্দে নাচছিল, আর আমরা ঝাড়লাম এক এক করে অ্যাটম বোমা। ব্যাস কেল্লা ফতে, যুদ্ধ জিতে গেলাম। দুটো অ্যাটম বোমা ডান ছিল, ফাটেনি, ফেরত দিয়ে দিয়েছিলাম। 150 টাকা ফেরত পেয়েছিল, মিষ্টি কিনে খাওয়ালাম সবাইকে, বুঝেছিস? গুলটে মামাকে এবার তোরা হেড স্যারকে গিয়ে বল, আমি থাকতে গলতপুর চক্কর পাবে ওই নিবারণ ঢোল। ইস, তুমি যদি কর্নেল মেজরের ড্রেসে হেড স্যারের কাছে যেতে না, দেখতে হেড স্যার কেমন ঘাবড়ে যেত। হ্যাঁ, তখন তোমার সব গল্প হেড স্যার বিশ্বাস করতো। বলছে তাহলে দেখছি গলা চুক্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে আমার সাইজের একটা মিলিটারি ড্রেস 2 দিনের জন্য ভাড়া পাওয়া যায় কিনা। আমি চললুম রে। ফোন করতে ওখানে তো আবার এলোমেলো পিকিউ এসটি ডিটি করতে হবে, অনেক দূর তো। গুলটে মামা যা, এবার আবার কি করবে কে জানে। আমি খুবই আনন্দিত, পুলকিত, উত্তেজিত, এই যে একেবারে মানে 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 চমকিত বোধ করিতেছি। কাল সন্ধ্যা 6 ঘটিকায় আপনার বুকে আমি নিজে গলদপুর চক্রটা পরিয়ে দেব। আশা করছি স্কুলের হল ঘরে তখন প্রচুর লোকজন থাকবেন এবং উহারা হাততালি দিবেন। উল্লাসিত, গর্বিত, উচি উচি উঠ উঠ। ঠিক আছে, বুঝেছি। এখন আর এত বেশি উজ্জীবিত হওয়ার দরকার নাই। তবে আপনি কিন্তু মনে করে আপনার মিলিটারি পোশাকটা পরে আসবেন। অবশ্যই ধপা বাড়িতে ধুতে দিয়েছি, তারপর 2 বার ইস্ত্রি করে পরে আসবো। রাখছি, হ্যাঁ মনে থাকে জানো, ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় মিলিটারি ড্রেসে।
বলতো পাঁচু? গুলটে মামার তো কোনো পাত্তাই নেই। সেটাই তো ভাবছি, পিসিমাও বললো যে কোন ভোরে নাকি গুলটে মামা বেরিয়ে গেছে। দেখো গে, যুদ্ধের ট্যাঙ্কি ভেবে জলের ট্যাঙ্কিতে ঢুকি বসিয়ে আছে। ওই দেখো পাচুদা। হিন্দি রে, হিন্দুর বান্দুর সেজেই এসে পড়েছে গো, হরি বল। হুঁশিয়ার! একই এসব তুমি কি সেজেছ গুলটে মামা? সাবধান! হেড স্যারকে ডেকে নিয়ে আয়। গুলটে মামা বিশ্রাম করো, বিশ্রাম বিশ্রাম। স্টপ স্টপ। এ কি বলছেন কর্নেল সাহেব? আপনার মিলিটারি পোশাকটা পাচ্ছেন না? ওই বগা ধোপাকে কাচতে দিয়েছিলাম, ধুয়ে ও মাঠে মেলে দিয়েছিল, এখন আর পাচ্ছে না, কেউ নাকি ঝেড়ে দিয়েছে। আরে না না না, তাহলে তো হবে না। গলদপুর চক্রটা কার বুকে ঝোলাবো তাহলে? আমার বুকে স্যার। কি কাণ্ড! ফোনটা রাখুন দেখি, বগাকে বলুন পোশাকটা খুঁজে বার করতে, নয়তো আমি চক্র দেব না। হ্যাঁ, হুঁশিয়ার! আমি স্যার কর্নেল মেজর জি গুহ। চিন্তা নেই স্যার, সব বিশ্রাম। গলতপুর চক্করটা আমার বুকে ঝুলিয়ে দিন স্যার। 5,000 দিতে হবে না, 3,000 দিলেই হবে। আর শালের বদলে একটা সোয়েটার আর 2টো গামছা আর 3টে গেঞ্জি দিয়ে দিলেই হলো। কম পয়সায় হয়ে যাবে স্যার। হয়েছে। ঝামেলার মধ্যে আরো বড় ঝামেলা চলে এসেছে। দাঁড়া, বলো হরি দারোগাকে তো বলতে হবে। হুঁশিয়ার! শত্রুপক্ষ সামনে, আর কমান! আমি তোকে কোর্ট মার্শাল করব। কোন কোটে স্যার? আমার মিলিটারি ইউনিফর্ম তুই খুঁজে দে বগা। লেফট রাইট। ও গুলটে মামা তুমি এখানে কেন এলে? লেফট রাইট। এই তুই লেফট রাইট করছিস কেন রে উজবুক? হুঁশিয়ার! বিশ্রাম! হেলান! একজন কর্নেলই তো আরেকজন কর্নেলের দুঃখ বুঝবে। কি বলতে চাইছিস কি? আপনার ড্রেস হারাইয়া গেছে কর্নেল। হ্যাঁ, এই বগাটা হারিয়েছে। আমি আমার ড্রেসটা আপনাকে ভাড়া দিতে পারি। 5,000 টাকা আর একটি শাল। তার মানে পুরস্কারের সব টাকা তুই নিবি? হেড স্যার তো আমাকে দিতে চাইছে না, ইয়ে মানে মিডিলটা আপনার থাকবে। কিন্তু আমার ইউনিফর্মের রং তো এমন ছিল না। এটা তো গলা চুক্তানের ড্রেস, আমি এই ড্রেসের রং চেঞ্জিং করে দিতে পারবো। কিভাবে? আগে 5,000 টাকা আর ওই একটি শালের ব্যাপারটা। হ্যাঁ, রাজি রাজি। তাহলে আমিও রাজি। এই দেখো যা গুলটে মামা, কি ড্রেসটা চেনা চেনা লাগছে। গুলটে মামা উঠে এসো। এই তো কি বগা, ওর পোশাকের রং জলে ধুয়ে যাচ্ছে কেন? সেটাই তো ভাবতেছি। গুলটে মামা, কি তোর বুকে আমার নাম লেখা কেন? কোথায়? ইয়ে মানে না তো। এটাই স্যার আপনার ড্রেসটা। কাল ধুয়ে মেলে দিয়েছিলুম, রাতে তুলতে ভুলে গিয়েছিলুম, ও ঝেড়ে দিয়েছে। তারপর রং করে নিজে পড়েছ হত ছাড়া। বন্দুক বন্দুক বন্দুকটা আন বগা। গুলটে মামা পালাও! না স্যার, মানে নামের বানানটা করতে পারিনি তো, এই মরেছে। গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব হত ছাড়া।
ওরে বাবা রে, বাবা গো! আমি আর কন্নিল মিজার হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জামা কাপড় সেলাই মিস্ত্রি। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো!